वो मेरा बेटा है, वहाँ पे फोटो लगी है, वो मैं उसका पापा हूँ। जब शुरू किया था तब मैं इसीलिए आया था, और कल उसको 1 महीना पूरा हुआ, और 1 महीने पे मेरे को मंथली श्रद्धांजलि क्या मिल रही है, मेरे लिए, मेरे बेटे के लिए जो बैठे थे उनको भी गायब कर दिया। সন্তানের জন্ম দেওয়ার পর প্রতিটা বাবা মায়েরই ভগবানের কাছে একটাই চাহিদা থাকে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ আমার সন্তানের যেন কোনোদিনও দুবেলা দুমুঠো অন্যের কষ্ট না হয়। সেভাবেই কিন্তু তারা সন্তানকে মানুষ করে তোলেন, গড়ে তোলেন। তারা প্রথম থেকে সেই সন্তানের মাথায় ঢুকিয়ে দেন যে শিক্ষাই হচ্ছে আসল, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই মানুষকে সমাজে প্রতিষ্ঠা দেবে, তার মান সম্মান উন্নত করতে সাহায্য করবে। শিক্ষাই হলো প্রগতির রাস্তা, শিক্ষাই হলো উন্নতির রাস্তা। আমাদের ভারত সরকারের কিন্তু সবসময় একটা স্লোগান চলে, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়া গ্রেট এগেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই লক্ষ্যেই কিন্তু সরকারের কাজ করা উচিত, সেই লক্ষ্যেই কিন্তু সরকারের আধিকারিকদের কাজ করা উচিত। তোলাবাজ, গুন্ডা, বদমাইশ, খুন ধর্ষণে অভিযুক্ত নেতা হওয়ার থেকে শিক্ষিত হয়ে সংসারে সমাজের উন্নতি ঘটাবে, এটা কিন্তু সব বাবা মাই চায়। দিল্লির যন্তর মন্তরে যে শিক্ষার্থীরা দাবি করছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তাদের দাবি কি একেবারে অন্যায্য ছিল? দর্শক, আপনারাই বলবেন। মোদিজির কি এমন দায়ভার পড়েছে যে দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীকে তিনি প্রোটেক্ট করে গেছেন, তাকে আড়াল করে গেছেন? তার সাথে মোদিজির সম্পর্কটা কি যে তিনি শিক্ষামন্ত্রী পদত্যাগ পর্যন্ত চাইতে পারলেন না? যখন মানুষ অসীম ক্ষমতার অধিকারী হয়ে যায়, তার দম্ভ, তার ঔদ্ধত্য, তার বিরোধীদের প্রতি, মানুষের প্রতি আচরণ কিন্তু একেবারে দৃষ্টিকটু হয়ে যায়। তাকে দেখতে মনে হয় যেন এক স্বৈরাচারী শাসকের মতো। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটা দেখেছি, হাতে কলমে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি আমাদের রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে। তিনি রাজ্যের শাসনভার পাওয়ার পর সম্পূর্ণ তার ভোল পাল্টে গেছিল। তিনি ধরাকে সরা জ্ঞান করতেন, তিনি সব কিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করতেন। তিনি ভাবতেন তিনি সংবিধান, তিনি ভগবান, তিনি যা বলবেন মানুষ সেটা অক্ষরে অক্ষরে শুনবেন এবং পালন করবেন। দিল্লির সাহেবেরও কি সেই একই অবস্থা হয়ে গেছে? আমার কিন্তু কীরকম একটা সন্দেহ লাগছে। দর্শক, আপনারাই বিচার করে বলবেন যে মমতা ব্যানার্জি ঠিক যে রাস্তায় চলেছিল, যে আচার ব্যবহার তিনি করতেন, বর্তমানে প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস দেখা যাচ্ছে। অর্থাৎ মোদির পতন কি তাহলে অবশ্যম্ভাবী? মানুষ কিন্তু মমতা ব্যানার্জির এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তার কথাবার্তা, তার চালচলন ভঙ্গিমাকে একেবারে পছন্দ করেনি। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে মোদিজির কিন্তু সেই হালই হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। মোদিজি কিন্তু মমতা ব্যানার্জিকে অনুসরণ করে চলেছে। ভারতবর্ষের জনগণ আগামী নির্বাচনে এর সমুচিত জবাব যদি দেয়, তাহলে কিন্তু বিজেপির কপাল অবশ্যম্ভাবীভাবে পুড়ে যাবে। তারপরে কিন্তু একের পর এক রাজ্য কিন্তু বিজেপি হারাতে থাকবে বলে আমার বদ্ধমূল ধারণা। ধর্মেন্দ্র প্রধান কত বড় নেতা, কি এমন ব্যক্তিত্ব যাকে মোদি আটকে রাখলো, আগলে রাখলো, তাকে পদত্যাগ করতে দিল না? যখন পাঁকে পড়ে গেল, তখন কিন্তু মোদি এক প্রকার ঢোক দিতে বাধ্য হলেন এবং শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। এই আন্দোলন কিন্তু ছাত্রদের ন্যায্য আন্দোলন ছিল। একজন বাবা বা মা বা পরিবারের গুরুজন তারা সবসময় চায় যে লেখাপড়া শিখে আমার বাড়ির ছেলেটা মানুষের মতন মানুষ হোক। লেখাপড়ার কিন্তু কোনো বিকল্প নেই বলেই আমরা জানি। ছোটোবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, লেখাপড়া করে যে অনাহারে মরে না সে। এ কথা কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে শেখানো হয়। আমরা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত। একটা পরিবার, একটা সন্তান তার স্বপ্ন যখন তিলে তিলে গড়ে উঠছে, অক্লান্ত পরিশ্রম করে তারা যখন সর্বভারতীয় পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছে, দিন রাত জেগে লাখ লাখ টাকা খরচা করে কোচিং সেন্টারগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করছে, তারপর পরীক্ষা দিয়ে আসার পর সে জানতে পারছে তার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। এর মতন দুর্ভাগ্য
দুর্ভাগা কেউ হতে পারে কি? কেউ হতে পারে না। বিভিন্ন রাজ্য থেকে দেখা যাচ্ছে যে কোথাও থেকে সর্বভারতীয় ক্ষেত্রে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওই ছোটো জগন্নাথের মতন, নির্লজ্জের মতন সে পদ আঁকড়ে বসে আছে যে কখন প্রধানমন্ত্রী বলবেন তবে তিনি পদত্যাগ করবেন। নিজেদের দায়বদ্ধতা, নৈতিকতা বলে কোনো কিছুই কিন্তু এর শরীরে নেই। এরা ক্ষমতা লোভী, এরা পদলোভী, এরা মন্ত্রিত্ব থেকে যার প্রতি সুযোগ সুবিধা সব ভোগ করে নেওয়ার লোক। এরা এক প্রকার বলতে পারেন যে সমাজের পক্ষে এরা অপদার্থ টাইপের। কেন আজকে এই আন্দোলনকে মোদি এতদূর গড়াতে দিল? ছাত্রদের, শিক্ষকদের সকলের কিন্তু দাবি ছিল যে শিক্ষামন্ত্রী, অপদার্থ শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। প্রথমেই যদি মোদি তার পদত্যাগপত্র গ্রহণ করে নিতেন, তাকে পদত্যাগে বাধ্য করাতেন, তাহলে কিন্তু এই আন্দোলনটা গড়েই উঠত না, এই আন্দোলনটা দাঁড়াই পারত না। এখন শাসক দল বিজেপি অনেক বড় বড় কথা বলবে যে এটা ডিপ স্টেটের কাজ, এটা আমেরিকা, পাকিস্তান, চীন, বাংলাদেশ, তুর্কি এই সমস্ত দেশের গোয়েন্দারা মিলে ভারত সরকারকে ব্যতিগ্রস্ত করে রাখতে চাইছে, মোদিকে পরাস্ত করতে চাইছে, মোদিকে হারাতে চাইছে। এইসব কথা নানান রকমভাবে উঠবে। এগুলো কিন্তু সব এক প্রকার ভুয়া টাইপের কথা। এই কথা কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই। দর্শক আপনারাই বলবেন পৃথিবীর মধ্যে সব থেকে ভারী জিনিস কি? পৃথিবীর মধ্যে বহন করা যায় না এরকম জিনিস কি? সব থেকে ভারী বোঝা হলো পৃথিবীতে বাবার কাঁধে ছেলের মৃতদেহ। এর থেকে দুঃখজনক, এর থেকে লজ্জাজনক, এর থেকে ভারী কিছু বস্তু আছে বলে তো আমার ধারণা নেই। একটা বৃদ্ধ বাবা যখন তার একটা 21 বছর, 22 বছর, 23 বছরের ছেলের মৃতদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, তার মতন বোঝা পৃথিবীতে কি আর আছে? দর্শক আপনারা ছোট্ট করে এই ভিডিওটা একবার দেখে নিন। वो मेरा बेटा है, वहाँ पे फोटो लगी है, वो मैं उसका पापा हूँ। जब शुरू किया था तब मैं इसीलिए आया था, और कल उसको 1 महीना पूरा हुआ, और 1 महीने पे मेरे को मंथली श्रद्धांजलि क्या मिल रही है? मेरे लिए, मेरे बेटे के लिए जो बैठे थे उनको भी गायब कर दिया। तो मैं यहाँ पे नहीं आऊंगा। जब शुरू किया था तब आया था, तब भी बात की थी मत करिए, गवर्नमेंट बेकार है। मैं खुद लड़ता हूँ। আপনারা শুনলেন দর্শক, এক উন্নয়নরত পিতার কথা, তার মনের ব্যথার কথা। 21 থেকে 22 জন শিক্ষক, 21 থেকে 22 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। কি তাদের করুণ অবস্থা, তাদের দোষ কী ছিল? তার দোষ একটাই ছিল, তারা লেখাপড়া শিখে শিক্ষিত হতে চেয়েছিল। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সেই পথে তারা এগিয়ে যেতে চেয়েছিল। মেক ইন ইন্ডিয়া সরকারের যে স্লোগান, সেই স্লোগানকে পাথেয় করে দেশের উন্নতির জন্য তারা শিক্ষা গ্রহণ করতে চেয়েছিল। দিন রাত এক করে তাদের মেধাকে পুঁজি করে, বাবার কষ্টার্জিত পয়সাকে খরচা করে তারা শিক্ষা লাভ করতে চেয়েছিল। আর এক শ্রেণীর ভূঁইফোড় লোক সেই প্রশ্নপত্র ফাঁস করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এটা কি তাদের আত্মহত্যা বলা যাবে? এক প্রকার বলা যায় আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়া হলো। এটা এক ধরনের গণহত্যা টাইপের বলেই আমার সম্পূর্ণরূপে ধারণা। দর্শক আপনারাই বলবেন আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এটা আমি কিন্তু আশা করি। ধর্মেন্দ্র প্রধান কত বড় নেতা, ধর্মেন্দ্র প্রধান কত বড় হোতা যে মোদি তাকে গতকাল পর্যন্ত পদত্যাগ করতে বলেন। যখন পাঁকে পড়ল, মোদি এক প্রকার ঢোক গিলে তাকে পদত্যাগে বাধ্য করালো, যতক্ষণে রাজ হাতের বাইরে চলে গেছে। কৃষক আন্দোলন দেখেছিলাম কীরকম পরিমাণে হিংসাত্মক হয়ে উঠেছিল। সেখানেও কিন্তু মোদি সরকারের এই ঔদ্ধত্য, এই অহংকার, এই বিরোধীদের সাথে কথা না বলা, তার কিন্তু পরিণাম ভয়ঙ্কর হয়েছিল। আমাদেরকে দেখতে হয়েছিল যে আমাদের শৌর্য, আমাদের গর্ব, আমাদের মাথার মুকুট সেই লালকেল্লার বুকে কিন্তু ওই খালিস্তানের পতাকা উঠছে, সেটা কিন্তু আমাদের দেখতে হয়েছিল। শুধুমাত্র এই ব্যর্থ এবং অপদার্থতার জন্যই এই ছাত্রদের উপর যে পুলিশের অমানবিক অত্যাচার, চারিদিক থেকে ঘিরে রেখে মারা, সেটা আমাদের স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়। যে যেখানে অহিংস আন্দোলনে ব্রিটিশ পুলিশ চারদিক থেকে ঘিরে ধরে স্বাধীনতা সংগ্রামীদের পেটাত। অধিকার চাইলে আসে না, অধিকার কিন্তু কেড়ে নিতে হয়। স্বাধীনতা আমাদের
ব্রিটিশ দান করেনি, স্বাধীনতা আমাদের কেড়ে নিতে হয়েছিল। ছাত্রদের কিন্তু তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্যই আন্দোলনে নেমেছে, একটা অহিংস আন্দোলন যেখানে ছাত্রদের ন্যায্য দাবি, সেই দাবি সরকার না শুনে, তাদের সঙ্গে আলোচনায় না বসে পুলিশকে খ্যাপা নিগড়ের মতন তাদের পেছনে লাগিয়ে দেওয়া হলো। সেই পুলিশ লাঠির মধ্যে পেরে পুঁতে তা দিয়ে ছাত্রদের প্রহার করছে। এই উন্নত ভারতবর্ষে এগুলো কি কল্পনা করা যায়? আজকের সমাজে কি এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আছে? পুলিশ কি পুলিশ ছিল সেদিন, না পুলিশ গুন্ডার মতন আচার ব্যবহার করেছিল? আমার তো ঘোর সন্দেহ আছে যে এরা পুলিশ না দলীয় ক্যাডার, তা কিন্তু তদন্ত করে দেখতে হবে বলেই আমার মনে হয়। দর্শক, আপনারা সেদিনের ভিডিওটা একবার দেখে নিন। ये भाई पुलिस वाला भाई ये डंडे में कील लेकर घूम रहा है, बस और कुछ नहीं। এরা পুলিশ না এরা গুন্ডা? এদের কি সাধারণ বোধজ্ঞান নেই যে এই পেরেক লাগানো লাঠি দিয়ে যদি কাউকে মারা হয় তার জীবনহানি ঘটতে পারে? আচমকা যদি চোখে মুখে ঢুকে যায় সে অন্ধ হয়ে যেতে পারে, মাথার মধ্যে ঘেঁটে গেলে সে মরে যেতে পারে। এ তো খুন করার মানসিকতা নিয়ে সে আন্দোলনে এসেছিল। এদের তো ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে অ্যারেস্ট করা উচিত বলে আমার ধারণা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের পুলিশকে সেদিনকে লেলিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের পুলিশ চাকরি পায় কী করে? এই ধরনের পুলিশ দিল্লি পুলিশের কর্মরত অবস্থায় থাকে কী করে? অমিত শাহের নিজস্ব ডিপার্টমেন্ট, অমিত শাহ কন্ট্রোল করে দিল্লি পুলিশকে। সেই পুলিশের এই ব্যবহার, এই আচরণ কিন্তু কোনো রকমভাবে সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দর্শক, আপনারা দেখুন যে এক ভদ্রমহিলা, তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন সেই আন্দোলনে। এই যে সরকার পক্ষ অর্থাৎ বিজেপি যে অভিযোগ করছে যে বহিরাগত বাইরের দেশের লোকের পয়সা দেওয়া, বাইরের দেশের সমর্থন, ডিপ স্টেটের পেছনে কাজ করছে, কারা এদেরকে অর্থ যোগাচ্ছে, কারা এদেরকে সমর্থন যোগাচ্ছে, এসব নানা কথা কিন্তু আজকে শাসক দলের পক্ষ থেকে উঠে আসছে। শুধু কি ছাত্ররা ওই আন্দোলনে সামিল হয়েছে তা কিন্তু নয়, সর্বস্তরের মানুষ কিন্তু ছাত্রদের পাশে আজকে এসে দাঁড়িয়েছে। তবে কিন্তু ওই আন্দোলন আজকে ক্রান্তির চেহারা নিয়ে নিয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে এই আন্দোলন দিল্লির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, বিহারে হয়েছে, রাজস্থানে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। যে আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করে দেওয়া যেত সেই আন্দোলনকে আজকে মহিরূপে পরিণত করেছে কিন্তু সরকার। এর জন্য কিন্তু সরকার এবং সরকার পরিচালনের যারা আধিকারিক তারা কিন্তু সম্পূর্ণরূপে দায়ী। একজন মা তিনি কি বলছেন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে একবার ছোট্ট করে দেখে নিন। मेरा बेटा भी यहाँ है, मैं भी यहाँ हूँ और मेरे हस्बैंड दिल्ली पुलिस में वो भी यहाँ है। ये मैं आपको बता दूं, हम तीनों आए हैं और तीनों की लड़ाई, वो अगर हम आगे बढ़ेंगे तो वो हमें रोकेंगे। पत्नी जा रही है, पति रोक रहा है, ये एक मिसाल बनेगी अब। और मैं तो कह रही हूँ भगवान करे उनकी ड्यूटी यहीं आ जाए कि मैं आगे जाऊँ और वो मुझे रोके, तब पता चलेगा एक बेटे की माँ का जज्बा क्या होता है। ये कांटा भी लगता है तो बड़ा दर्द होता है। माँ ये सोचती है मेरा बच्चा कभी बीमार नहीं होना चाहिए, हम बीमार हो जाए। लेकिन आज जब बच्चे मर रहे हैं ना, सुसाइड कर रहे हैं, उनकी माँ से पूछ के देखो, अब आगे नहीं होगा, बिल्कुल भी नहीं होगा। अब ये प्रदर्शन जारी रहेगा, जारी। मेरा সোনাম ওয়াংচুক চীনের দালাল, চীনের হয়ে সে কাজ করছে, সেটা কি সরকার এতদিনে বুঝতে পারলো? সরকার কি এতদিনে ধারণা হলো? সেই আন্দোলনে বসার পর, সেই অনশনে বসার পর সরকারের মনে হলো সোনাম ওয়াংচুক চীনের দালাল, সোনাম ওয়াংচুক চীনের হয়ে কাজ করছে? এসব মিথ্যে কথা, এসব ঢপের কথা সরকার বললে মানুষ বিশ্বাস করবে? কখনোই বিশ্বাস করবে না। এই আন্দোলনে সাধারণ মানুষ কিন্তু যুক্ত হয়ে গেছে। যার সন্তান আছে সেও যুক্ত হয়েছে, যার সন্তান সদ্যজাত সেও যুক্ত হয়েছে, সন্তানহীনা পিতা মাতারাও কিন্তু তাদেরকে, এই ছাত্রদেরকে নিজেদের সন্তান রূপে ভালোবেসে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এই ধরনের আন্দোলন কিন্তু আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছিলাম যে শুধু ডাক্তারদের আন্দোলন, সে আরজি করের আন্দোলন ছিল না, সেই আন্দোলনে সর্বস্তরের মানুষ যোগ হয়ে গেছিল। তার কারণ সেখানকার দাবি ছিল ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবির প্রতি সমর্থন যখন হয় তখন কিন্তু এরকমভাবে জনস্রোত দেখা যায়।
যেরকম আজকে দিল্লির যন্তর মন্তরে এই জনস্রোত দেখা যাচ্ছে। ছাত্রদের দাবি ছিল ন্যায্য দাবি। কেন তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হবে? কেন তাদের বারংবার পরীক্ষার পত্র লিক হয়ে যাবে? প্রায় 30 থেকে 40 বার, মতান্তরে 50-60 বারও পরীক্ষার পত্র লিক হয়ে গেছে। সরকার প্রত্যেকবার দায় এড়িয়ে গেছে। এইবার তো সব সীমা সরকার অতিক্রম করে গেছে। প্রথমবার পরীক্ষাপত্র লিক হয়ে যাওয়ার পর সেনাবাহিনীকে দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষা প্রশ্নপত্রের নিরাপত্তার জন্য। ভেবে দেখুন একটা সরকার কতটা ব্যর্থ হলে সেনাবাহিনীকে এই কাজে নামতে হয়। আরে সেনাকেই যদি সব কাজ আমাদের দেশের করতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, প্রশ্নপত্র পাহারা দিতে হবে, পরীক্ষার ফলে টোকাটুকি হচ্ছে না তার জন্য গার্ড দিতে হবে, তাহলে রাষ্ট্রপতি মহোদয়ের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া হোক, রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক সারা দেশ জুড়ে। এত নেতা মন্ত্রী লাল বাতির গাড়ি নীল বাতির গাড়ির কি প্রয়োজন আছে এত ঢাক ঢোল পেটানো? যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যারা আমাদের দেশের উন্নতি ঘটাবে, যাদের দিকে আমাদের সমাজ তাকিয়ে আছে, তাদেরকে এইভাবে নৃশংস মারার অর্ডার যারা দেয় তারা মানুষ না অন্য কিছু? দর্শক, এটা কিন্তু ভেবে দেখতে হবে বলে আমার ধারণা। দর্শক, অনেকেই অনেক কথা বলছে যে কারা অর্থ যোগাচ্ছে, কারা এদের পেছনে সমর্থন যোগাচ্ছে, কারা এদেরকে খাবার দাবার দিচ্ছে, অর্থাৎ লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। এসব নিয়ে নানান রকম কিন্তু কথা উঠছে। সাধারণ মানুষ কিভাবে যুক্ত হয়েছে এই আন্দোলনে সারা দেশ জুড়ে, সেটা একবার আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিন। का एड्रेस डाल देते हैं जंतर मंतर का, और जोमेटो और स्विगी से डिलीवरी करा रहे हैं। अब यहाँ पर ये सब लोग कुछ ना कुछ खाना लेकर के आए हैं। कोई समोसे लेके आया है, कोई पिज़्ज़ा लेके आया है, कोई बर्गर लेकर के आया है, और किसी ने बम्बई से ऑर्डर किया है, किसी ने लखनऊ से ऑर्डर किया है, किसी ने कितने ऑर्डर कर लिया आपने यहाँ से अब तक? यहाँ पे 5वां ऑर्डर है ये। 5वां ऑर्डर है। क्या लेके आए हैं? बर्गर है मैगडी का। করে দেখেছেন যে কোথায় শুধু দিল্লির যন্তর মন্তরে ধর্ণা করছে ছাত্ররা নিজেদের দাবি আদায়ের জন্য, তাকে সমর্থন জানিয়ে ভারতের শেষ প্রান্ত সেই কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, হায়দ্রাবাদ থেকে, পুনা থেকে, মহারাষ্ট্র থেকে, সারা ভারতবর্ষের কোনা কোনা থেকে তাদের জন্য খাবার আসছে অনলাইনের মাধ্যমে। কেউ সুইগিতে বুকিং করছে, কেউ ম্যাকডোনাল্ডসে বুকিং করে দিচ্ছে, কেউ জোম্যাটোতে বুকিং করে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে ওই যন্তর মন্তরে যারা আন্দোলন করছে তাদের কাছে খাবারটা পৌঁছে দাও, যারা আন্দোলন করছে তাদের মুখে খাবারটুকুনি তুলে দাও। কেউ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসছে, কেউ জল নিয়ে আসছে। এই আন্দোলন কিন্তু এটা আমরা নতুন দেখছি কি এই ধরনের আন্দোলন তা কিন্তু নয়। এই ধরনের আন্দোলন আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনে দেখেছিলাম। শেখ হাসিনার পতন কিন্তু এর মাধ্যম দিয়েই হয়েছিল। সেই আন্দোলনও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যোগ দিয়েছিল। আরজি করের সময়ও কিন্তু এই ধরনের আন্দোলন আমরা দেখেছি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা। তার ফলে বাংলাদেশের সরকারের যেরকম পতন ঘটেছে, আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকারেরও কিন্তু পতন ঘটে গেছে। এই ধরনের আন্দোলন যখন সংগঠিত হয় তখন শাসকের কাছে কিন্তু একটা অশনি সংকেত। এর উদাহরণ কিন্তু আমরা অতীতে বহুবার দেখেছি। তাহলে কি 2019-এ মোদি তার ঔদ্ধত্যপনা, তার অহংকার, তার বিরোধীদেরকে পাত্তা না দেওয়া, বিরোধীদের সঙ্গে কথা না বলা, ছাত্রদের সাথে আলোচনায় না বসা, আন্দোলনরত কৃষকদের সাথে আলোচনায় না বসা, এগুলো কি মোদির পতনের ইঙ্গিত? 2029-এ কি ভারতের জনগণ মোদিকে এক প্রকার জবাব দেবে বলেই মনস্থির করে ফেলেছে? তা না হলে শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের এরকম স্বতঃস্ফূর্ত জনসমর্থন কিভাবে আসে? যারা শারীরিকভাবে যোগদান করতে পারছেন না, তারা বিভিন্ন মাধ্যম অবলম্বন খুঁজে নিচ্ছেন যে কীভাবে ছাত্রদের পাশে থাকা যায়। এই সমস্ত লোকেদের ভোট কি 29-এ মোদি পাবে? আমার তো দৃঢ় ধারণা মোদি কখনোই পাবে না। কারণ এগুলো কিন্তু সব সাইলেন্ট ভোটার। এরা মুখে বলবে এক, কাজে করবে আর এক। দর্শক, আপনারাই বলবেন যে এই অবস্থায় মোদির ঠিক কী করা উচিত ছিল। অঙ্কুরেই কিন্তু এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যেত, ছাত্রদের দাবিকে মেনে নেওয়া যেত। ধর্মেন্দ্র প্রধান এমন কোনো হনু ছিল না, এমন কোনো বড় নেতা ছিল না যাকে রক্ষা করতে গিয়ে এত বড় একটা আন্দোলনকে সংগঠিত হতে দেওয়া হলো। এই আন্দোলন সংগঠিত হওয়ার পরে 21 থেকে 22টা তাজা প্রাণ আমাদের সমাজ থেকে ঝরে পড়ে গেল। আমাদের সহনাগরিকরা চলে গেল চিরতরে। এর দায়ভার কে নেবে? এই পরিবারের ক্ষতিপূরণ কে দেবে? দর্শক, এতক্ষণ যদি আপনারা আমার এই চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যেতে যেতে
কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন বলে আমি আশা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।